সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিটারেচারের পক্ষ থেকে আমি সুশান্ত মহন্ত আজকে যে বিষয়টি উপস্থাপনা করছি সেটা হচ্ছে ভারতের বেকারত্ব এবং এই বেকারত্বকে কেন্দ্র করে যে বিদেশে যে যায় কাজ করতে এবং তার ফলে কিন্তু ভারত গোটা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স আদায় করে। তা প্রথমে দেখা যাক বেকার কি কি কারণে। একটা হচ্ছে যে দেশের অভ্যন্তরে যে আর্থসামাজিক ব্যবস্থা থাকে সেই ব্যবস্থার ফলে এবং সরকার ব্যবস্থা করার ফলে একটা বেকারত্ব থাকে। আর থাকে যে মন্দার কারণে বা অন্য কোনো কারণে শ্রমিকরা যখন ছাঁটাই হন সেই ছাঁটাই হওয়ার জন্য কিন্তু একটা বেকারত্ব হয়। আবার কখনো শ্রমিকরা পঙ্গু হয়ে গেলে পারে কিন্তু এক ধরনের বেকারত্ব হয়। আরো কিছু ধরনের বেকারত্ব আছে, সে সমস্তগুলি উপস্থাপন করতে গেলে আলোচনাটা দীর্ঘ হবে, সেজন্য সেই বিষয়ে যাব না। তো দেখা যাক ভারতবর্ষে কাজে অংশগ্রহণের হার কতটা। 2024 সালের মে মাসে ভারতে কাজে অংশগ্রহণের হার হচ্ছে 40.8%। জুন মাসে 2024 সালে ভারতে কাজে অংশগ্রহণের হার হচ্ছে 41.84%। তাহলে বেকারত্ব দেখা যাক। বেকারত্ব 2024 সালে জুন মাসে হচ্ছে 9.3% এবং 2024 সালের জুন মাসে এই যে 9.3% এটি হচ্ছে গ্রামীণ বেকারত্ব এবং 2024 সালের জুন মাসে 8.6% এটি হচ্ছে আরবান বেকারত্ব, অর্থাৎ শহুরে বেকারত্ব। এই যেখানে বেকারত্ব আছে তাহলে এই শতাংশের হারে যদি ভারতবর্ষের যে জনসংখ্যা বর্তমানে সেই অনুসারে হলে তো একটা বিশাল পরিমাণ বেকারত্ব ভারতবর্ষে। আর সেখানে কিছু লোক যারা বিদেশে গেছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে। আমি মনে করি যে বিদেশে পাঠানোর ক্ষেত্রে কিন্তু সরকারি উদ্যোগে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা উচিত, কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমরা পত্রপত্রিকায় বিভিন্ন দৃশ্য শ্রাব্য মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়ায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিদেশে গিয়ে কিন্তু বিপদে পড়ছে অনেকে। যদিও যারা স্কিলড জব করেন তাদের বিপদে পড়ার সম্ভাবনাটি খুবই কম, যেমন প্রযুক্তিবিদ, চিকিৎসক, তারপরে হচ্ছে অধ্যাপক, নার্স বা অন্যান্য যারা প্রযুক্তিগতভাবে কাজ করতে যান তাদের বিপদে পড়ার সংখ্যা কম। তবে গত কয়েক বছর আগে পত্রিকাতে দেখেছি যে একজন প্রযুক্তিবিদকে আরবে নিয়ে যাওয়া হয়েছে। আরবে নিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু তাকে একটি উটের খামারে কাজ দেওয়া হয়েছে এবং সেখানে অত্যন্ত নির্যাতনের ফলে ছিলেন এবং সেই তিনি বহু কষ্টে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন এবং দেশে প্রত্যাবর্তন করেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকাতে সেখানেও গেছেন এবং সেখানে অনেক লুকিয়ে চুরিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিছু সংস্থা, বিশেষত বাংলাদেশ থেকে বেশি যায় কিছু সংস্থা, তাদেরকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে লেবাননে ফেলছে। লেবানন থেকে ভূমধ্যসাগর পার করে সামান্য নদীতে চলার নৌকাতে করে সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করছে, সেখানে মরে যাচ্ছে। অনেক সময় কোনো এনজিওর পক্ষ থেকে কোনো জাহাজ এসে তাদেরকে রক্ষা করছে। আমরা একটা দৃশ্য শ্রাব্য মাধ্যমে দেখেছি সেখানে এবং দেখতে পাচ্ছি যে কানাডা থেকে ভারতীয় কর্মীদের বিতরণ করা হচ্ছে এবং আরব থেকে সম্প্রতি বাংলাদেশের কর্মীদের বিতরণ করা হয়েছে। কাজেই বলবো যে এই যে কাজে যাওয়াটা সরকারি সংস্থার মাধ্যমে হওয়া উচিত। ভারতে প্রোটেক্টর জেনারেলের অফিস আছে। এই প্রোটেক্টর জেনারেল অফ ইন্ডিয়ার অফিস হচ্ছে বোম্বে, দিল্লি এবং কলকাতা। এবং আরেকটা ব্যাপার হওয়া উচিত, কাজে যোগ দেওয়ার আগে প্রোটেক্টর জেনারেল অফিস থেকে সেখানে কিন্তু এমবাসিতে যে দেশে যাচ্ছে সেই দেশে খোঁজ খবর নেওয়া উচিত যে সেই সংস্থাটি সত্যি আছে কিনা, এবং সেখানে গিয়ে শ্রমিকদের প্রত্যর্পণ করা উচিত এমবাসিতে, এবং এমবাসিতে প্রত্যর্পণ করার পরে তারা সেখান থেকে তারা কাজে পাঠাবেন। কিন্তু দালালরা নিয়ে যে অনেক সময় কিন্তু বিপদে ফেলছে এবং তারপরে তারা কাজে যাবে।
তাহলে যে কথা বলি যে ইন্ডিয়া গ্লোবালি সবচেয়ে বেশি রেমিটেন্স আর্ন করছে, তার একটি পরিসংখ্যান আমরা 2000 সাল পর্যন্ত পেয়েছি। সেটি হচ্ছে যে 111.22 বিলিয়ন ইউএস ডলার ভারত আয় করেছে এই বিদেশে যেসব কর্মী কর্মরত আছেন তাদের অর্থ প্রেরণ থেকে। কাজেই বলবো আরেকবার, যারা গেছেন যদি সুযোগ থাকে আরো কিছু লোককে পাঠানো দরকার, কারণ দেশের অভ্যন্তরে যেহেতু কাজ দিতে পারছেন না, তারা যেন নিজেদের উদ্যোগে কখনোই না যায়। নিজেদের উদ্যোগে গেলে যেভাবে বিপদে পড়ছে, সহমত কারণে সরকার উদ্যোগ নিলে বিপদে পড়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো মনে করি, এবং ভারতবর্ষে যে বেকারত্ব আছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলি এবং বর্তমান সরকার এমন নীতি গ্রহণ করুন যে নীতি গ্রহণ করার মধ্যে দিয়ে বেকারত্বের হার সত্যি কমে এবং শূন্য পর্যায়ে পৌঁছাক, সুখী ভারতবর্ষে গড়ে উঠুক এবং অন্যান্য যে দেশগুলি আছে তারাও সুখী হোক, এই প্রত্যাশা রেখে সকলকে নমস্কার জানিয়ে আজকের উপস্থাপনা শেষ করছি। ধন্যবাদ।